হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক সেশন। আশা করছি সকলেই ভালো আছো। যেমনটা বলেছিলাম যে এনভায়রনমেন্টের এখনো দুটো ক্লাস আমি রেখেছি। একটা আমি আগের দিন পড়িয়েছি, ক্লাস নাম্বার 3, আর আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 4, যেটা হবে নিউট্রিয়েন্ট সাইকেল আর হ্যাবিট্যাট নিশ কাকে বলে এবং সাকসেশন কত ধরনের হয়, উত্তরাধিকার কত ধরনের হয়, এগুলো আজকের আমাদের টপিক হবে। তাহলে এনভায়রনমেন্ট আমাদের শেষ হবে। আমাদের এই ক্র্যাক ভিশন অ্যাপে বিভিন্ন রকম মক টেস্ট চলছে, তোমাদের ক্লাসও চলছে। ইফ ইউ গাইজ ওয়ান্ট দেন গো টু দ্য ক্র্যাক ভিশন অ্যাপ এবং সেখানে গিয়ে গ্রুপ সি এবং ডি এর জন্য যে 25টা মক টেস্ট লঞ্চ হয়েছে, ইউ ক্যান পারচেস ইট। আদারওয়াইজ ইউটিউবে আমরা তো তোমাদের প্র্যাকটিস সেট প্রোভাইড করছি। ওকে, লেটস গেট ব্যাক টু দ্য ক্লাস। নিউট্রিয়েন্ট সাইকেল। নিউট্রিয়েন্ট সাইকেল জিনিসটা আমরা ছোটবেলাতে পড়েছিলাম পুষ্টি চক্র। আর যখনই কোনো জায়গায় সাইকেলের কথা আসবে, দ্যাট মিনস একটা জিনিস কোথাও থেকে যখন উৎপত্তি হবে তখন সেই জিনিসটা কিন্তু সেই পার্টিকুলার জায়গায় গিয়ে আবার মিশে ওঠে। অ্যাম আই রাইট? পরিবেশের বিভিন্ন উপাদান, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার ইত্যাদি যে জীবজগতের যে বিভিন্ন আমাদের সাইকেলগুলো রয়েছে, সেগুলো যখন এক জায়গা থেকে উৎপন্ন হয়ে পরিবেশের বিভিন্ন কাজে লেগে আবার পরিবেশে এসে একসঙ্গে অ্যাসিমিলেট করে যায়, মিশে যায়, এই প্রক্রিয়াটিকেই আমরা পুষ্টি চক্র বলবো। এটি ইকোসিস্টেমের স্থিতিশীলতাকে বজায় রাখতে সাহায্য করে। কি কি ধরনের নিউট্রিয়েন্ট সাইকেল হয়? দুই ধরনের। এক, যেটা গ্যাসিয়াস সাইকেল বা বায়বীয় চক্র, আর একটা হচ্ছে সেডিমেন্টারি সাইকেল বা ভূপৃষ্ঠীয় চক্র। গ্যাসিয়াস সাইকেল মানে বায়ুমণ্ডল হবে এই সমস্ত সাইকেলের মেন সোর্স। যেমন আমরা যদি বলি কার্বন সাইকেল, আমরা যদি বলি নাইট্রোজেন সাইকেল, এগুলো আমরা কোথায় পাবো? অক্সিজেন, এগুলো আমরা কোথায় পাবো? ইট ইজ অল প্রেজেন্ট ইন অ্যাটমসফিয়ার, বায়ু, সেই জন্যই এটাকে বায়বীয় সাইকেল বলবো। অপরদিকে যদি আমরা সেডিমেন্টারি সাইকেল দেখি, তাহলে এই যে ফসফরাস, সালফার, ক্যালসিয়াম, the source of these elements are the crust of earth, ভূত্বক। বোঝাতে পারলাম? তাহলে কেন এটাকে ভূপৃষ্ঠীয় চক্র আর কেন ওটাকে বায়বীয় চক্র বলে। ওকে, ব্যাক টু দ্য গ্যাসিয়াস সাইকেল अगेन। উদাহরণ হচ্ছে কার্বন চক্র, নাইট্রোজেন চক্র, অক্সিজেন চক্র। যদি কোনোভাবে কোনো কোয়েশ্চেন আসে, এই নাইট্রোজেন থেকেই আসবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চক্রগুলো দ্রুত ঘটে, পরিবেশের বিভিন্ন অংশের সঙ্গে দ্রুত ভারসাম্য স্থাপন করে। প্রথম কথা হচ্ছে, যেহেতু বায়বীয় বা এদের যে অ্যাক্টিং এজেন্ট তারা অনেক ফাস্ট কাজ করে। অপরপক্ষে আমরা যদি সেডিমেন্টারি সাইকেলের কাছে আসি, দ্যাট ওয়াকিং স্পিড ইজ ভেরি স্লো, বিকজ এই মাটির ক্ষয়, পাথরের ক্ষয়, এই যে ওয়েদারিং অ্যাক্টিভিটিগুলো, এগুলো ধীরে 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 প্রবাহিত হয়, নট জাস্ট অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য গ্যাসিয়াস সাইকেল। এবার আমরা পড়ে নেব কিছু সাইকেলের ব্যাপারে। ফার্স্ট অফ অল, কার্বন সাইকেল। একটা জিনিস আমাদেরকে মাথায় তো রাখতেই হবে, সাইকেল মিনস যেখান থেকে উৎপত্তি হবে সেখানে এসে তো মিশবে, দ্যাট ইজ ভেরি, আমরা এতক্ষণে যেটা বুঝেই গেছি। কার্বন সাইকেল হচ্ছে এমন একটা প্রসেস যেখানে আমরা ধরেই নিচ্ছি যে সয়েল বা অ্যাটমসফিয়ার, কার্বন অলরেডি প্রেজেন্ট আছে, ফোর্থ অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন অ্যাটমসফিয়ার। তার মানে এটা অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট রয়েছে। এবার সেটা আমরা কিভাবে পাই, কার্বন কিভাবে আমাদের বডি মাসে যোগ হয়? আমরা অনেক সময় কথা বলি না অর্গ্যানিক, ইজ ইট অর্গ্যানিক? এই যে অর্গ্যানিক, এই কথাটাই যুক্ত হচ্ছে কার্বনের সঙ্গে। আমাদের বডির যে বডি মাস, আমাদের বডির যে ওয়েট, এই সবটাই হচ্ছে কার্বনের উপরে। কোনো জিনিসের যখন আমরা এজ বের করতে যাই, উই নো দেয়ার ইজ আ স্পেসিফিক টার্ম, রাইট? কার্বন ডেটিং, বিকজ কার্বনই হচ্ছে এই অর্গ্যানিক ম্যাটারের মূল জিনিস। প্ল্যান্ট, অ্যানিমাল, মাইক্রোবস, সেখান থেকে আবার আর্থের অ্যাটমসফিয়ার, এই যে একটা কমপ্লিট সাইকেল, এই সাইকেলটাকে আমরা কার্বন চক্র বলবো। ধরেই নিই অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট রয়েছে কার্বন ডাই অক্সাইড, সেটাকে গাছ শোষণ করে কোন প্রসেসে? সালোক সংশ্লেষ প্রসেসে। আমরা জানি ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল অ্যান্ড সানলাইট
গাছ কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে গ্লুকোজ প্রসেস করে এবং এই সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে আমরা কি পাই? অক্সিজেন পাই, তাই তো? আর এই গাছ কোথা থেকে কার্বন ডাই অক্সাইড পায়? বিভিন্ন প্রাণীর শ্বসনের থেকে কার্বন ডাই অক্সাইডটা, মানে গাছ এবং আমরা একে অপরের প্রতি প্রত্যক্ষভাবে নির্ভরশীল। সেম ভাবে এই গাছটাও যখন মারা যাবে, প্রাণীটাও যখন মারা যাবে, ডেড অর্গানিক ম্যাটার যখন মাটির সঙ্গে মিশে যাবে, এই কার্বন কম্পোনেন্ট মাটিতে এসে মিশে যাবে এবং এর ফলে সৃষ্টি হবে কোল ফরমেশন, যেটা পিট, তারপরে লিগনাইট, তারপরে বিটুমিনাস, তারপরে অ্যান্থ্রাসাইট। এটাই হচ্ছে কার্বন সাইকেল। ক্লিয়ার? নেক্সট, নাইট্রোজেন সাইকেল। নাইট্রোজেন সাইকেলে আমাদেরকে এখানে কিছু নাম মনে রাখতে হবে, যেমন হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। এখানে একটা টার্ম পাওয়া যাবে ব্যাকটেরিয়ার, রাইজোবিয়াম বলে। এটা হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, মানে এদের মধ্যে, এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার মধ্যে আর এই গাছের শিকড়ের মধ্যে মিউচুয়ালিজমের সম্পর্ক। কালকে আগের দিন ক্লাসটাতে আমরা পড়েছিলাম মিউচুয়ালিজম। মানে গাছ বলে, ঠিক আছে, আমি তো আমার শাখা প্রশাখা তো এতদূর বিস্তার করতে পারবো না, তাহলে আমাকে নাইট্রোজেন তো আমার লাগবেই আমার পুষ্টির জন্য। গিভ মি নাইট্রোজেন, আই উইল গিভ ইউ শেল্টার। রাইজোবিয়াম ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে ক্যাপচার করতে সক্ষম হয়। এর ফলে গাছও নিজের পুষ্টি পেল এবং সেই পার্টিকুলার ব্যাকটেরিয়াটাও কিন্তু নিজের থাকার একটা সেফ জায়গা খুঁজে পেল। নাইট্রোজেন সাইকেল হচ্ছে একটা বায়োজিওকেমিক্যাল সাইকেল, যেখানে পরিবেশে থাকা নাইট্রোজেন মাল্টিপল কেমিক্যাল ফর্ম করে, যেমন অ্যামোনিয়াম, সেখান থেকে হয় অ্যামোনিফিকেশন, অ্যামোনিয়া নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার মাধ্যমে, অ্যামোনিয়াম থেকে নাইট্রেট, সেখান থেকে নাইট্রিফিকেশনের মাধ্যমে নাইট্রাইট, অ্যামোনিয়া থেকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রাইট, নাইট্রাইট আবার ডিনাইট্রিফিকেশন ব্যাকটেরিয়ার মাধ্যমে, যেটা অ্যাকচুয়াল নাইট্রোজেন সেটা আবার এনভায়রনমেন্টে ফিরিয়ে দেয়। ক্লিয়ার? অ্যামোনিফিকেশন টার্মগুলো আমরা কি কি শিখলাম? অ্যামোনিফিকেশন টু ফর্ম অ্যামোনিয়া, নাইট্রোজেন ফিক্সেশন, এখানে ফিক্স হলো অ্যামোনিয়াম, নাইট্রোজেন ফিক্স হলো ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া, সেখান থেকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার দ্বারা নাইট্রাইট, তার আগের স্টেপ নাইট্রেট, এবং আরো সিম্পল প্রসেসে যাওয়ার মাধ্যমে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে শেষমেশ যে নাইট্রোজেন অ্যামোনিয়াম হিসেবে মাটিতে ঢুকেছিল, সেটা আবার ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার মাধ্যমে নাইট্রোজেন হিসেবে এনভায়রনমেন্টে মুক্তি পেল। টেরেস্ট্রিয়াল, মেরিন সিস্টেম সব জায়গাতে আমরা নাইট্রোজেন সাইকেল দেখতে পাই। ওকে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার নাম আমরা এখানে পড়ব। এটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এছাড়াও সালমোনেল্লা এবং অ্যাজোটোব্যাক্টার। এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন সাইকেল। লেটস গেট ব্যাক টু দ্য অক্সিজেন সাইকেল। আমরা সকলেই জানি অক্সিজেনের উৎসই হচ্ছে কি? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ। রাইট? এই সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে অ্যাটমসফিয়ারে আমরা অক্সিজেন পাই, আমরা শ্বাস প্রশ্বাসের সাহায্য পাই। শুধু কি আমরাই পাই? গাছ কি অক্সিজেন নেয় না? ইয়েস, অবভিয়াসলি। যখন গাছ তার নিজের শ্বসন প্রক্রিয়া সামলায় তখনও কিন্তু গাছ অক্সিজেন নেয়, আদারওয়াইজ সে বাঁচবে কি করে? এভরি লিভিং থিং নিডস অক্সিজেন। এবং এ গাছকে কি ফেরত দিচ্ছে? কার্বন ডাই অক্সাইড। আমরা বিভিন্ন প্রাণীরা কি ফেরত দিচ্ছি গাছকে? কার্বন ডাই অক্সাইড। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল কম্বাশন বা দহন কি ফেরত দিচ্ছে অ্যাটমসফিয়ারকে? কার্বন ডাই অক্সাইড। অ্যামাজন রেন ফরেস্ট, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেমের কার্বন সিঙ্ক, কার্বন ডাই অক্সাইড সিঙ্ক বলা হয়। টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম মানে আমরা যারা স্থলভাগে রয়েছি, অ্যামাজন রেন ফরেস্টকে বলা হয় কার্বন ডাই অক্সাইডের সিঙ্কার। সে সব কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, বিকজ ইট হ্যাজ আ লার্জ এরিয়া ইন কেস অফ বাউন্ডারি।
প্রচুর গাছ, তো সেই হিসেবে তো কার্বন ডাইঅক্সাইড তারা নেবেই সালোক সংশ্লেষের জন্য। অপরপক্ষে আমরা যদি মেরাইন বা ওশেনের কথা বলি, সেটা হচ্ছে সিউইড, সি গ্রাস, কোয়াইট কোরাল ইকোসিস্টেম। এরা হচ্ছে মেরাইনের রেন ফরেস্ট, স্পেশালি কোরাল ইজ দ্য রেন ফরেস্ট অফ ওশান। দিস ইজ আওয়ার অক্সিজেন সাইকেল। এবার হচ্ছে আমরা দুটো টার্ম পড়বো, একটা হচ্ছে ইকোলজিক্যাল নিশ, একটা হচ্ছে ইকোলজিক্যাল হ্যাবিট্যাট। ওকে, এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। সাপোজ আই এম আ টিচার, রাইট? এবার নিশ আর হ্যাবিট্যাট বলতে আমরা কি বুঝবো? নিশ হচ্ছে এমন একটা জায়গা যেটা আমার ওয়ার্ক প্লেস, আর হ্যাবিট্যাট এমন একটা জায়গা যেটা আমার লজিং প্লেস। মানে আমি বাড়িতে থাকি, থাকা খাওয়া সব আমি এখানেই করি, আমার কাজের যে জায়গাটা সেখানে গিয়ে হচ্ছে আমি পড়াই। দ্যাট মিনস সাপোজ আ স্কুল, আ স্টুডিও, এনিওয়্যার, সেটাই আমার নিশ। বা যদি বলতে চাই টিচিং প্রফেশন ইজ মাই নিশ। ক্লিয়ার? কোনো জীবের পরিবেশের মধ্যে তার ভূমিকা বা অবস্থানই হচ্ছে তার নিশ, তার কার্যকরী ভূমিকা। আমার নিশ, আই অ্যাম আ টিচার। নিশ হলো একটি বাস্তুতন্ত্র যা খাদ্য, শিকারী, তাপমাত্রা, আবাসস্থলের মতো জীবিত এবং নির্জীব উভয় কারণের সাথে এর মিথস্ক্রিয়াকে অন্তর্ভুক্ত করে। সিংহের নিশ হলো সাভানার এক শীর্ষ শিকারী বা অ্যাপেক্স প্রেডেটর। ওকে, যে খাবারের জন্য অন্য প্রাণী শিকার করে। ওখানেই আমি যদি এলিফ্যান্টকে বলি, তো শি অর হি ইজ, এলিফ্যান্ট ইজ, ইট ইজ আ প্রাইমারি কনজিউমার। কিন্তু তার হ্যাবিট্যাট কোনটা? সাভানা। সিংহের হ্যাবিট্যাট কোনটা? সাভানা। ব্যাক টু দ্য হ্যাবিট্যাট। সে একটি জীবের ঠিকানাকে ইকোলজিক্যালি আমরা তার ইকোলজিক্যাল হ্যাবিট্যাট বলবো, যেটা তাপমাত্রা, মাটি, আলো, সমস্ত অজৈবিক কারণ এবং এটি যে জৈবিক কারণগুলোর সঙ্গে মিথস্ক্রিয়া করে তারই আবাসস্থলকে আমরা বলবো ইকোলজিক্যাল হ্যাবিট্যাট। সো again remember, habitat means যেখানে আমি থাকি, niche means আমি যে কাজটা করি। my name is Nahid Anjum, আমি আমার বাড়িতে থাকি যে প্লেসে, that is my habitat, and I'm currently teaching you as a teacher, that is my niche. Clear? That's it. Bird species might live in same forest, same habitat. Amazon rainforest is the habitat for the green anaconda, and it is the secondary predator of that forest. Okay, clear. Next, ecological succession. আমি যদি মানুষের ক্ষেত্রে বলি, সাপোজ আমার দাদু কিছু ইনহেরিট করেছিলেন তার বাবার থেকে, সেখান থেকে বাবা পেয়েছে, সেখান থেকে বাবার ছেলে পাবে। যেহেতু আমি ছেলে নই, সুতরাং আমার কাছে ছেড়েই দিলাম, আমি ছেলে পাবে। ওকে, এবার কি হলো, বাবার ছেলে চলে গেল অনেক দূর, তার সম্পত্তির প্রতি কোনো লোভ নেই, সে অন্য একটা কান্ট্রিতে গিয়ে সেখানকার সিটিজেনশিপ নিয়ে নিয়েছে, সে আর ইন্ডিয়াতে থাকবে না। তো এবার দেখা গেল ইন্ডিয়ান সিটিজেনশিপ তার অটোমেটিকলি টার্মিনেট হয়ে গেল। তার মানে সে যখন আর ইন্ডিয়া সিটিজেন নয়, ইন্ডিয়ার সম্পত্তির প্রতি তার ধরেই নিচ্ছি কোনো অধিকার নেই। তাহলে এবার এই প্রপার্টিটার কি হবে? এবার বাবাও হয়তো আর নেই, তাহলে এখানে যদি কোনো অনধিকার অনুপ্রবেশ না ঘটে, দিস প্রপার্টি বিলংস টু দ্য গভর্নমেন্ট। ক্লিয়ার? এই যে উত্তরাধিকারের হাত চেঞ্জ হওয়া, এটাকেই বলে ইকোলজিক্যাল সাকসেশন। এটা আমি একটা জেনারেল থিওরি দিলাম, কিন্তু ইকোলজিতে যদি এরকম কিছু হয় সেটাকে আমরা বলবো কি? ইকোলজিক্যাল সাকসেশন বা পরিবেশগত উত্তরাধিকার। পড়ে নি। একটি এলাকার উদ্ভিদ ও প্রাণী সমাজের পরিবর্তন প্রক্রিয়াকে আমরা বলবো ইকোলজিক্যাল সাকসেশন। যে প্রক্রিয়ার মাধ্যমে একটি এলাকার উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সম্প্রদায়গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে অন্য অঞ্চলে প্রতিস্থাপিত হয় বা পরিবর্তিত হয়, তাকে পরিবেশগত উত্তরাধিকার বলা হয়। উত্তরাধিকার হলো পরিবেশগত সময় স্কেলে উদ্ভিদের দিক নির্দেশনামূলক পরিবর্তনের একটি সার্বজনীন প্রক্রিয়া। অ্যাকচুয়ালি এই সাকসেশনটা শুরুই হয় একটা বৃহৎ আকারের ধ্বংসের ফলে।
either that is natural and mostly যেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। এই যে হ্যাবিটাট ইকোলজিক্যাল সাকসেশন, জেনারেলি এটাতে আমরা দু ধরনের সাকসেশন দেখব, সাব সাকসেশন একটু পরে দেখব। প্রথমে প্রাইমারি সাকসেশন দেখব এবং সেকেন্ডারি সাকসেশন দেখব। কিন্তু তার আগে আমরা দুটো কমিউনিটির নাম শুনবো, এক পায়োনিয়ার কমিউনিটি আর এক ক্লাইম্যাক্স কমিউনিটি। কি জেনে নেব। যখন সাকসেশন প্রক্রিয়া ধারাবাহিক পরিবর্তনের ধারা অব্যাহত থাকবে, সেখানে একটি সম্প্রদায় অন্য সম্প্রদায়কে যতক্ষণ প্রতিস্থাপন করবে না ততক্ষণ সেটি স্থিতিশীল, এবং যদি একবার সেই জায়গায় সেই কমিউনিটি তার ঘাঁটি গেড়ে নেয় তাহলে সেটিই হয়ে যায় ক্লাইম্যাক্স কমিউনিটি। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পায়োনিয়ার কমিউনিটি অ্যান্ড ক্লাইম্যাক্স? অনেক সময় আমরা অনেক কিছু কথায় কথায় ইংলিশ বলি, রাইট? তো সেই হিসেবে একটা কথা হয়ে যায় আমাদের, ও হি ইজ দ্য পায়োনিয়ার অফ the মোবাইল ফোন। ওকে, মানে এমন একটি ব্যক্তি বা এমন একটি ব্যক্তিত্ব কথা আমরা বলছি, ব্যক্তিত্বের যিনি প্রথম ওই কাজটি করেন, আর প্রথম করেছিলেন বলে হি ইজ দ্য পায়োনিয়ার। সেম জিনিসটা ইকোলজিতে, কোনো অঞ্চলে প্রথম যে উদ্ভিদটি তার উপনিবেশ স্থাপন করে তাকেই বলা হয় অগ্রণী সম্প্রদায় বা পায়োনিয়ার কমিউনিটি। এবার সেই অগ্রণী সম্পদ, ধরে নিয়ে একটা লঙ্কা গাছ আমার বাড়ির এখানে উঠে গেছে, ঠিক আছে, বাড়ির উঠোনে। এবার সেটা প্রথম প্রথম একটাই ছিল, তারপরে সেই লঙ্কাগুলো আমরা বাড়িতে কেউ প্রেজেন্ট না থাকার কারণে পেকেছে, সেখান থেকে বীজ হয়েছে এবং সেখান থেকে চারিদিকে ছড়িয়ে গেছে। এবং ওই জায়গাটায় এই লঙ্কা গাছের যে পায়োনিয়ার কমিউনিটি ছিল, সেখান থেকে তাকে এতটা পরিমাণে এরিয়া জুড়ে সে বিস্তৃত হয়ে গেছে যে এবার সেখানে সে পায়োনিয়ার থেকে চলে এসছে কোথায়? ক্লাইম্যাক্স কমিউনিটিতে। মানে এখন তারা ওই জায়গাটায় স্থিতিশীল বা স্টেবল একটা পর্যায়ে চলে গিয়ে, এক থেকে যখন চূড়ান্ত পর্যায়ে যেখানে তাকে আর কেউ সেখানে প্রতিস্থাপিত করতে যতক্ষণ না পারছে ততক্ষণ সেটা সেই জায়গার ক্লাইম্যাক্স কমিউনিটি। ক্লাইম্যাক্স সম্প্রদায় সর্বদা স্থিতিশীল, পরিপক্ক এবং জটিল, এছাড়াও দীর্ঘস্থায়ী। এটা তো গেল সাকসেশনের বৈশিষ্ট্য। প্রাইমারি সাকসেশন কি এবং সেকেন্ডারি সাকসেশন কি? প্রাইমারি সাকসেশন আমরা যদি বলি, যখন যেটা মুখ্য সাকসেশন হয়েছে এমন একটি জায়গায় যেখানে প্রথমে কিচ্ছু ছিল না, তারপরে সেখানে প্রথম কমিউনিটি পায়োনিয়ার কমিউনিটি এসছে, তারপরে সেখানে একটা ক্লাইম্যাক্স কমিউনিটি এস্টাবলিশ হয়ে গিয়েছে। প্রথম যদি আমি আর্থের সৃষ্টির কথা বলি, তাহলে আর্থের ক্রাস্টে আইস এজ হয়ে গিয়েছে, সব বিলুপ্ত হয়ে গিয়েছে, 90% সবকিছু বিলুপ্ত হয়ে নতুন কিছু সূচনা হচ্ছে। আমি ধরে নিচ্ছি দ্যাট উইল বি প্রাইমারি, ধরে নিচ্ছি, কিন্তু ওকে, দ্যাট ধরা আর অ্যাকচুয়াল হওয়ার মধ্যে অনেক ডিফারেন্স আছে। তো প্রথম যখন কোনো প্রাণী আফটার দ্য আইস এজ আর্থের উপরে তার ছাপ ফেলতে শুরু করেছে, তারা হচ্ছে পায়োনিয়ার কমিউনিটি। ধীরে ধীরে তাদের মস্তিষ্কের বলে, তাদের অন্যান্য সমস্ত কার্যকলাপ, তারা যখন মস্তিষ্কের বিকাশ ঘটলো, তারা যখন এনভায়রনমেন্টের সঙ্গে অ্যাডাপ্ট করে নিল এবং সেখানে নিজেদের অস্তিত্বকে আরো টিকিয়ে রাখলো অন্য প্রাণীর সঙ্গে, প্রাণের সঙ্গে। আর আজকে মনুষ্য সম্প্রদায় হচ্ছে ক্লাইম্যাক্স কমিউনিটি। এমন একটা জায়গায় প্রাইমারি সাকসেশন হয় যেখানে কোনো প্রাণের অস্তিত্ব বা সম্প্রদায়ের অস্তিত্ব থাকবে না, সেখানেই মুখ্য বা প্রাথমিক উত্তরাধিকার ঘটবে। এই অঞ্চলগুলোর মধ্যে রয়েছে শিলাস্তর, নবগঠিত বদ্বীপ এবং বালির টিলা, এছাড়া উদীয় আগ্নেয়গিরির বদ্বীপ, লাভা প্রবাহ, হিমবাহের জলাভূমি ইত্যাদি। একটি স্থলজ স্থানে প্রাথমিক পরম্পরায় নতুন স্থানটি প্রথমে শক্তিশালী অগ্রগামী প্রজাতির দ্বারা উপনিবেশ স্থাপন করে, যা প্রায়শই হয়ে দাঁড়ায় সেখানকার মাইক্রোব, সেখানকার লাইকেন এবং সেখানকার শ্যাওলা বা শৈবাল। কয়েক প্রজন্ম ধরে তারা সেখানে থাকে, নিজেদের বৃদ্ধি ঘটায়, বিকাশ ঘটায় এবং নিজেদের আবাসস্থলের অবস্থা পরিবর্তন করে, যেটাকে বলা হয় এভলিউশন, অ্যান্ড সেখান থেকে হয় অ্যাডাপশন। ওকে, তাহলে হোয়াট ইজ সেকেন্ডারি সাকসেশন? ধরে নিচ্ছি এমন একটা কিছু প্যান্ডেমিক বা এন্ডেমিক হয়েছিল এই পার্টিকুলার জায়গাটাতে, যেখানে প্রাইমারি সাকসেশন ক্লাইম্যাক্স স্তরে পৌঁছে গেছিল। এবার এখানে একটা আগ্নেয়গিরি ছিল, ধরে নিচ্ছি আগ্নেয়গিরির বদ্বীপেই সেই প্রাইমারি সাকসেশনের পায়োনিয়ার এবং ক্লাইম্যাক্স কমিউনিটি যথাক্রমে এখানে বসবাস করছিল।
ভলক্যানো সেটা হঠাৎ করেই ব্লাস্ট করে যায়, দো ইট ওয়াজ ডরম্যান্ট ফর ডিকেডস, কিন্তু ব্লাস্ট করে যায়। এবং এই লাভার ফলে পুরো যে এলাকাটা, সেই এলাকাটা নষ্ট হয়ে যায়। প্রাইমারি সাকসেশন এক সময় ছিল, তাদের বসতি ছিল, আজকে ভলক্যানিজমের ফলে এই সাকসেশনের উত্তরাধিকারীরা বিলুপ্ত হয়ে গেছে। এরপর যারা এখানে আসবে, মানে সেকেন্ডারি এই জায়গাটার উপরে যারা উত্তরাধিকার করতে আসবে, তারাই হবে গৌণ উত্তরাধিকারী, এবং এই প্রসেসটাকে বলা হবে গৌণ উত্তরাধিকার বা সেকেন্ডারি সাকসেশন। গৌণ উত্তরাধিকার হলো বিদ্যমান সম্প্রদায়ের সম্পূর্ণ বা আংশিক ধ্বংসের পর জৈবিক সম্প্রদায়ের ধারাবাহিক বিকাশ। এটি খরা, আগুন বা ঝড়ের মতো প্রাকৃতিক ঘটনা বা বন উজাড়, কৃষি, অতিরিক্ত পশুচারণ ইত্যাদির মতো মানুষের হস্তক্ষেপ দ্বারা ধ্বংস হতে পারে, এবং প্রত্যেক ধ্বংসেরই কিন্তু কয়েক বছরই লাগুক বা কয়েকশো বছর লাগুক, তারপরে নতুন কিছু সৃষ্টির ডাক তো থাকেই। এই পরিত্যক্ত জমিতে প্রথমে শক্ত প্রজাতির ঘাস আক্রমণ করে, যারা খালি রোদে পোড়া মাটিতে বেঁচে থাকতে পারে, দে ডাজন্ট নিড এনিথিং, তারা মানে ওভাবেই অভ্যস্ত। এরা ঘাসের সাথে শীঘ্রই লম্বা ঘাস এবং এই ঘাসের সাথে শীঘ্রই লম্বা ঘাস এবং ভেষজ উদ্ভিদ যোগ হতে পারে, বিকজ বিভিন্ন সিডের সাহায্যে, এর সাহায্যে বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে কিন্তু উদ্ভিদরাই সর্বপ্রথম কোনো বসবাসের সৃষ্টি করবে, নিজেদের কমিউনিটি গঠন করবে। পরে তাদের কাছ থেকে খাবার পাওয়ার জন্য বা ডিরেক্টলি ভোজন করার জন্য সেকেন্ডারি, প্রাইমারি, টার্সিয়ারি যারা হচ্ছে আমাদের খাদক, তারা এসে উপস্থিত হয়। তারপরে ইঁদুর, খরগোশ, পোকামাকড় ইত্যাদির সঙ্গে এগুলো কয়েক বছর ধরে নতুন একটা বাস্তুতন্ত্র গঠন করবে, বা এরাই হয়ে উঠবে পরবর্তীর সেকেন্ডারি সাকসেশন বা গৌণ উত্তরাধিকারী। অবশেষে এই এলাকায় কিছু গাছ জন্মাবে, যার বীজ বাতাস বা প্রাণী দ্বারা আনা হতে পারে, যেটা সেম সেকেন্ডারি সাকসেশনেও হয়েছে। তারা এখান থেকে অন্য জায়গায় যাবে, বছরের পর বছর ধরে সেখানে একটি কমিউনিটি গড়ে উঠবে। এভাবে একটি পরিত্যক্ত জমি কিছু সময়ের মধ্যে গাছের আধিপত্যে পরিণত হবে, এবং সেটা একটা, দুটো, 100টা, 500টা, 1000টা গাছ থেকে একটি বনে রূপান্তরিত হবে। সেকেন্ডারি সাকসেশনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, এক অটোজেনিক এবং দুই অ্যালোজেনিক। অটোজেনিক মানে সেই বাস্তুতন্ত্রে প্রেজেন্ট সেখানকার বাসিন্দাদের দ্বারাই উত্তরাধিকার সূত্রে কোনো পরিবর্তন আনা। অ্যালোজেনিক মানে বাস্তুতন্ত্রের বাইরের শক্তি দ্বারা যদি কোনো পরিবর্তন আসে, সেটাকে আমরা বলবো অ্যালোজেনিক। জীবিত বাসিন্দারা কি পরিবর্তন আনবে? ধরে নিচ্ছি আমি একটা গ্রামে বসবাস করি, সেখানকার আমাদের একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্র আছে। এবার আমি গেলাম মেক্সিকো, সেখান থেকে ল্যান্টাইনো ক্যামেরা নামক একটা কচুরিপানা, যার আমরা বলি যাকে, সেটা নিয়ে এলাম। নিয়ে আসার পর ভাবলাম, বাহ, ফুলটা তো খুব সুন্দর দেখতে, আমি একটা কাজ করি, এটাকে না স্টেবল করে রাখি। আমি ছেড়ে দিলাম আমার পাশের বাড়ির পুকুরে। বাট ইট ইজ আ ইনভেসিভ এলিয়েন স্পিসিস, তার মানে এর ইনভেশন করা বা কোনো জায়গায় ঢুকে পড়া এবং সেখানে নিজের বিস্তার ক্ষমতা এত বেশি, সেটা আমি বুঝিনি, এবং ভুলভাবেই কিন্তু এটা আমি সেই জলাশয়কে একটা এমন জিনিস দিয়েছি যেটা উত্তরাধিকার সূত্র সেখানকার নয়, কিন্তু আমি এনে সেই জায়গার বাস্তুতন্ত্রের চেঞ্জ ঘটিয়েছি। দ্যাট ইজ অটোজেনিক উত্তরাধিকার। অ্যালোজেনিক উত্তরাধিকার হচ্ছে এক্সটার্নাল অ্যাক্টিভিটিস, যেমন আগুন, বন্যা, ভলক্যানিজম, এই ধরনের অজৈবিক উপাদানগুলো যখন এসে কিছু চেঞ্জ ঘটাবে, দাবানলের ফলে পুরো জায়গাটাই শেষ হয়ে গিয়েছে। বিহারে কিছুকাল আগে যে বন্যাটা হয়েছে, এই 2025-এই সমস্তটা শেষ হয়ে গিয়েছে। অতিরিক্ত আরবান ফ্লাডিং এর মাধ্যমে জনজীবন বিধ্বস্ত হয়ে যাচ্ছে, আরো বেশি হলে না জানি আর কি হবে। এই সমস্ত বাইরের এবং অ্যাবায়োটিক ফ্যাক্টর দ্বারা যে পরিবর্তন আসে, সেটাকেই আমরা বলবো অ্যালোজেনিক উত্তরাধিকার। তাহলে উত্তরাধিকার মেনলি ক ধরনের? দুই ধরনের, প্রাইমারি সাকসেশন বা মুখ্য সাকসেশন এবং সেকেন্ডারি সাকসেশন বা গৌণ উত্তরাধিকার। সেকেন্ডারির আন্ডারে আবার দুটো রয়েছে, অটোজেনিক, অ্যালোজেনিক। অটোজেনিক বাস্তুতন্ত্রের জৈবিক উপাদান দ্বারা চালিত হয়, মিন্স দ্য লিভিং পার্সনস অর দ্য লিভিং ম্যাটেরিয়ালস। অ্যালোজেনিক উত্তরাধিকার অজৈবিক উপাদান বা অ্যাবায়োটিক ফ্যাক্টর দ্বারা চালিত হয়। দ্যাট ইজ দ্য লাস্ট টপিক অফ আওয়ার এনভায়রনমেন্ট। ইকোলজিক্যাল হ্যাবিট্যাট কি, ইকোলজিক্যাল নিশ কি, কত ধরনের সাইকেল হয় এবং সাকসেশন কত কত ধরনের হয়, এগুলো। জেনারেলি এই পুরো টপিকটা যে আমি পড়ালাম, নাইট্রোজেন সাইকেল ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট।
রাইজোবিয়ামের নাম ইম্পর্টেন্ট এবং কেন সেটা ইম্পর্টেন্ট সেটাও মাথায় রাখতে হবে। রাইজোবিয়াম এবং পালস জাতীয় উদ্ভিদের মধ্যে কি সম্পর্ক? মিউচুয়ালিজমের সম্পর্ক, এটাও আসতে পারে। ওকে, ব্যাক টু সাম 3 or 4 ওয়ান লাইনার্স। ইকোলজির সংজ্ঞা প্রথম কে দেন? আর্নেস্ট হেকেল। ইকোলজি শব্দটি কে দেন? এজি ট্যান্সলে। খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ ইউনিডিরেকশনাল। ডিকম্পোজারের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস। ইকোলজিক্যাল পিরামিডের ধারণা দেন চার্লস এলটন। দিস ইজ আওয়ার টুডেজ টপিক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিয়ারিং উইথ মি। আই হোপ ইউ এনজয় দ্য সেশন এবং ক্লাস রিলেটেড যত ইনফরমেশন রয়েছে সেটা তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে এর পিডিএফও কালেক্ট করে নিতে পারবে। এবং আগেন আমি একটু শেষের দিকে বলে নিতে চাই, ইউটিউবে যে ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে প্লিজ সেগুলোকে দেখো, দেখে রিভাইজ করো, মক টেস্টগুলো সলভ করো। যে সেশনগুলো ইউটিউবে করানো হচ্ছে কোয়েশ্চেন আনসারের খুবই ফেলনা যেন না ভাবা হয়। ইট ইজ প্রিপেয়ার্ড বাই সাম এক্সপার্ট ইন দ্যাট রেসপেক্টিভ সাবজেক্ট। এবং আমি যেটা বলতে চাই, যদি ইচ্ছে হয় যে মক টেস্ট কিনতে, ক্র্যাকভিশন অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে মিনিমাল নামমাত্র ফি দিয়েও সেখান থেকে আমরা কিনে নিতে পারবো এবং প্র্যাকটিস করতে পারবো। আদারওয়াইজ থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাস কেমন লেগেছে অ্যান্ড বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবে। যেহেতু সামনের 1 এবং 8 পরীক্ষা মার্চে, তো আই হোপ তোমাদের সাথে সাথে তারা উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্টুডেন্টস। বাই বাই। দিস ইজ ফর টুডে।